হ্যালো বন্ধুরা, আজ বালাসর ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম জাগেশ্বর মন্দির, রামেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর ইসকন রেমুনাতে কিভাবে যাবেন আর কোথায় থাকবেন। যারা প্রথম পর্বটি মিস করেছেন অবশ্যই দেখে নেবেন। আজ 28শে ডিসেম্বর 2023 সকালের প্রাতরাশ সেরেই আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। মেঠো পথের বাঁকে যখন হঠাৎ পাহাড় চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় সময়টা একটু থমকে যাক। বাস স্ট্যান্ডে গাড়ি পার্ক করে আমরা হেঁটে চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। হাঁটা পথে আমাদের সঙ্গী হলো সবুজ ঘন জঙ্গল আর এই রূপ্য পাহাড়। এর রূপ অতুলনীয়, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পর্যটক থেকে পুণ্যার্থী সকলেই আসে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে সারা বছর ধরে। যে ঘন জঙ্গল রয়েছে সেটি আসলে কুলডিয়া ফরেস্টের অন্তর্গত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে রয়েছে 5টি শিবলিঙ্গ। এই 5 থেকেই পঞ্চ। কথিতে আছে এখানে সীতাদেবী এই 5টি শিবলিঙ্গকে রেখেছিলেন। অনেকে মনে করেন রাজা বানাসুরা এখানেই এই পঞ্চলিঙ্গের পুজো করতেন। সারা বছর ধরে একটি জলধারা এই শিবলিঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে। এখানে পার্কিং করার জন্য দুটো জায়গা আছে। আমরা যেখানটায় পার্ক করেছিলাম কিছুটা এগিয়ে গেলে বাঁ দিকে পড়বে দ্বিতীয় পার্কিং লটটি। এই দুটো পার্কিং লটের মাঝে রাস্তার দুধারে রয়েছে অসংখ্য খাবারের দোকান। আপনারা চাইলে এখানে হালকা খাবার খেয়েও নিতে পারেন। রাস্তার দুপাশে খাবারের দোকান ছাড়াও রয়েছে অসংখ্য ছোটোখাটো খেলনার দোকান। সঙ্গে রয়েছে ঘন জঙ্গল, কিচিমিচি পাখির ডাক আর রুক্ষ পাহাড়। হেঁটে যেতে খারাপ লাগবে না। বেশ কিছুটা হালকা চড়াই পার করে আমরা চলে আসলাম অবশেষে মন্দিরের গেটে। মন্দিরের গেটেই রয়েছে একটি শিব পার্বতীর মূর্তি। এটিই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হয়েছে সিঁড়ি। প্রায় 260টি সিঁড়ি পার করে আপনাকে যেতে হবে মূল মন্দিরে। তবে ঘাবড়াবেন না, রাস্তার দুপাশেই রয়েছে অসংখ্য বসার জায়গা। যেতে যেতে যেটা চোখে পড়বে সেটা হলো এই ছোটোখাটো ঝর্ণা। খুব পাথরের বুক চিরে তীর তীর করে বয়ে চলেছে এই ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণাগুলো দেখতে আরো সুন্দর লাগে। একটা জিনিস খারাপ লাগলো, আমাদেরই ফেলা প্লাস্টিকের বোতল, প্যাকেট এগুলো এই ঝর্ণার সৌন্দর্যটাকে নষ্ট করছে। আমাদের আরো সচেতন হতে হবে। মন্দির চত্বরে উঠলেই প্রথমেই ডান দিকে পড়বে ছোট্ট শ্রী রাধা গোবিন্দের মন্দির। সবার আগে আমরা এই মন্দিরটিকেই দেখে নিলাম। মন্দিরটির বাইরে গাছতলায় রয়েছে একটি ছোট্ট শিব মূর্তি। পারলে বাইরে বেরিয়ে এসে একবার চারপাশটা দেখে নিন, খুব সুন্দর লাগবে। আমরা পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম পিক সিজনে। লাইন দেখলেই বুঝতে পারবেন এটি হলো মূল মন্দিরে যাওয়ার লাইন। এই লাইনটি ঘুরে গিয়ে নিচে চলে গেছে মূল মন্দিরের দিকে। ওই যে টিনের চালাটি দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে মূল মন্দির। আর এই জলধারাটি অনন্তকাল ধরে বয়ে চলেছে শিবলিঙ্গের ওপর দিয়ে।
জল যখন কম থাকে তখন দর্শন পাওয়া যায় পঞ্চলিঙ্গের। না হলে অন্যান্য সময় আপনাকে অনেকটা ঝুঁকে এই জলের মধ্যে হাত দিলে আপনি স্পর্শ পাবেন পঞ্চলিঙ্গের। সময় কম থাকার জন্য আমরা লাইন দিয়ে এই পঞ্চলিঙ্গের স্পর্শ পাইনি, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যা পেয়েছি তা সারা জীবন মনে থাকবে। এবার ধীরে ধীরে নামার পালা। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা কেউ দয়া করে প্লাস্টিকের প্যাকেট বা বোতল এই ঝর্ণার জলে ফেলবেন না। নামার সময় বারবারই দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছিল চারপাশটা দেখার জন্য। চাইলে বাদিক দিয়ে একটু নেমে গিয়ে পা ভিজিয়ে নিতে পারেন ঝর্ণার জলে। পর আমাদের গন্তব্য নীলগিরি মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে এই নীলগিরি জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড না। মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি। ঢুকেই বাঁদিকে পড়বে মায়ের মন্দির, আর ডান দিকে রয়েছে রাজবাড়ি। অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রামের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি। নীলগিরির রাজা কিশোরচন্দ্র মর্দারাজ হরিচন্দনের সময় নীলগিরিতে প্রজা আন্দোলন শুরু হয়। সেটি 1948 সাল। এরপরেই নীলগিরি যুক্ত হয় উড়িষ্যার বালাসোর জেলার সাথে। রাজবাড়ির ভেতরে শান্ত মনোরম পরিবেশ আর নীরবতা আপনাকে মুগ্ধ করবে। বেশ কিছুক্ষণ সময় অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এখানে। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম ভূতারা চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। নীলগিরি থেকে 25 কিলোমিটার দূরে সুজানগরে অবস্থিত এই ভূতারা চণ্ডী মন্দিরটি। এখানে তান্ত্রিক মতে পূজিত হন দেবী চণ্ডী। শোনা যায় আগে নরবলির ব্যবস্থাও ছিল, এখন অবশ্য নেই। নীলগিরির রাজা শ্রী শ্যামসুন্দর মর্দারাজ 1900 থেকে 1905 সালের মধ্যে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন দেবীর স্বপ্নাদেশ পেয়ে। মন্দিরের চারপাশে রয়েছে শক্ত দেওয়াল, আর সেই দেওয়ালের গায়ে রয়েছে রামায়ণ মহাভারতের গল্প। মন্দিরের শিল্পশৈলীতে রয়েছে বাংলা এবং উড়িষ্যার সংস্কৃতির মিশ্রণ। এই ভূতারা চণ্ডী মন্দিরে দেবী রয়েছে নাচের ভঙ্গিমায়। মূর্তির ছবি তোলা বারণ। চাইলে দেখে নিতে পারেন এই মন্দিরের 4টি প্রবেশদ্বার। এবার লাঞ্চের পালা। আমরা লাঞ্চ করেছিলাম বালাসোর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পাশে হোটেল নরেন্দ্র প্লাজাতে। জায়গাটি খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের স্বাদ অতুলনীয়। দামও খুব বেশি নয়। আমরা থালি সিস্টেমে ভেজ থালি নিয়েছিলাম। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম ডুবলাগড়ি সি বিচের উদ্দেশ্যে। প্রায় 35 কিলোমিটার নরেন্দ্র প্লাজা হোটেল থেকে। মেন রোড না ধরে শর্টকাটের জন্য আমরা চললাম গ্রামের ভেতর দিয়ে। উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা হলেও চারপাশের প্রকৃতি এক কথায় অনবদ্য। এই দুবলাগড়ি সি বিচ আর বাগদা বিচ
একদম কাছাকাছি। আপনারা আগে বাগদা বিচ হয়ে দুবলাগড়ি বিচে আসতে পারেন বা উল্টোটা। সাদা বালি আর ঘন জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে চললাম দুবলাগিরি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আপনারা চাইলে একটা দিন অবশ্যই কাটিয়ে যান এই দুবলাগিরি সৈকতে। এখানে অসংখ্য হোটেল আছে। নিচে ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের নাম আর ডিটেলস দেওয়া রইল। শীতের ভরা মরশুমেও খুব একটা ভিড় চোখে পড়েনি এখানে। তাই হয়তো ইচ্ছা করছিল কোলাহল থেকে দূরে এই সমুদ্র সৈকতে একটা দিন কাটিয়ে যাওয়ার, কিন্তু উপায় ছিল না। আমরা যখন বিচে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। ভাটার টানে সমুদ্র পিছিয়ে গেছে অনেকটা। এই নির্জন সৈকত ধরে হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। বালির ওপর পড়ে থাকা অসংখ্য সাদা ঝিনুক আর তার মাঝে লাল কাঁকড়ার দাপাদাপি দেখতে বেশ লাগছিল। অনেকটা সময় কাটিয়ে সানসেট দেখে আস্তে আস্তে আমরা হোটেলের রাস্তা ধরলাম। সাথে নিয়ে ফিরলাম রুক্ষ পাহাড়, ঝর্ণা, নির্জন সমুদ্র সৈকত থেকে পাওয়া একরাশ ভালো লাগা। পরের পর্বে থাকবে কুলডিয়া অভয়ারণ্য আর ঋষিকা ড্যাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের পর্বে আসবো আমরা আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।